নারী। রাজকুমারী ইয়াসমিন দীর্ঘজীবী হন। রাজকুমারী ইয়াসমিন দীর্ঘজীবী হন। রাজকুমারী ইয়াসমিন দীর্ঘজীবী আমার বাবা সবসময় বলতেন, রাত যতই অন্ধকার হোক না কেন তা কখনো ভোরের আলোকে আটকাতে পারে না। আর বাগদাদও এখন নতুন ভোরের আলোর দিকেই পা বাড়াচ্ছে। আমার বাবার শেষ ইচ্ছা ছিল এই যে বাগদাদের ওয়াজির আলা জাফরের সাথে আমি আমার সমস্ত দায়িত্ব এবং জীবন ভাগ করে নিই। এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাগদাদের ওয়াজির আলা জাফরের সাথে আমি বিবাহ করব। ওয়াজিরে আলা এই পিঁপড়ের বাচ্চা যখন নিজের মুখে আমার নাম নেয় তখন মনে হয় ওদের পায়ের তলায় কুচলে দিই। কিন্তু কি করব, আমাকে যে অনেক কিছু ভাবতে হয়। অভিনন্দন ওয়াজিরে আলা। অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আজ থেকে ঠিক 2 দিন পরে আমার আর রাজকুমারী ইয়াসমিনের মাংনি হবে। খুব ভালো, খুব ভালো। দারুণ খবর। কি ভালো ভাগ্য, কি ভালো ভাগ্য, কি ভালো ভাগ্য। এই শুভ দিনে আমার প্রিয় মহামান্য বাদশাহ আমাদের সঙ্গে থাকবেন না। যাক, জীবন তো আর থেমে থাকে না। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, 2 দিন পরে আমাদের মাংনিতে উপস্থিত থেকে আপনাদের শুভকামনায় ভরিয়ে দিন। রাজকুমারী ইয়াসমিন দীর্ঘজীবী হন। রাজকুমারী ইয়াসমিন দীর্ঘজীবী হন। রাজকুমারী ইয়াসমিন দীর্ঘজীবী হন। কিছু সম্পর্কের জন্ম ভালোবাসা থেকে তৈরি হয়, আর কিছু সম্পর্ক ঘৃণা থেকে। রাজকুমারীর চোখ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই আশীর্বাদের অনুষ্ঠান ওয়াজির আলার প্রতি ভালোবাসা থেকে নয়, বরং আলাদিনের প্রতি ঘৃণা থেকে। বাবার এটা স্বপ্ন ছিল যে বাগদাদের সর্বদা উন্নতি হোক। তাই বাগদাদের রাজকার্য সামলানোর জন্য আর জনগণদের সুরক্ষিত রাখার জন্য আমি নিজে বাগদাদের সুলতানা হব। আঁকা গন্তব্য এসে গেছে। আমরা তারিম পৌঁছে গেছি। খুবই ভুতুরে শহর মনে হয়।
আকা, ওইদিকে, ওখানে কেউ আছে। ওই যে ওখানে পিছনে। মজা করো না আংটির চেন, ওখানে কেউ নেই, চলো। হ্যাঁ, গত 1 বছরে এমন একটাও মুহূর্ত কাটেনি যখন আমি বাবাকে স্মরণ করিনি। আমি বাবাকে ছাড়া আমি দুনিয়ার সাথে মোকাবিলা করতে পারবো না। আমার এতটা সাহস নেই প্রীতি। প্রীতি, প্রীতি, হ্যাঁ রাজকুমারী, তুই আমার জুতোটা দেখে কোথায় হারিয়ে গেছিস? ওই তোমার এই জুতো দেখে না আমার হবু স্বামীর কথা মনে পড়ে গেল। কি? হ্যাঁ, ওই কালকে না আমি ওর জন্য ওর পছন্দের একটা সবজি রান্না করেছিলাম, তবে ওতে না একটু ঝাল বেশি হয়ে গেছিল। কিন্তু ও আমাকে এত ভালোবাসে যে আমার হাত থেকে ওতেই জুতোটা পর্যন্ত খেয়ে নেবে। তাহলে ঝাল কি বড় ব্যাপার। ওটা খাওয়ার পর না ওর পুরো মুখটা একদম লাল হয়ে গেছিল, ঠিক এই জুতোর মতো। ও না সত্যি খুব ভালো একটা জুতো। না মানে বলতে চাইছি যে ও খুব ভালো একজন স্বামী। রাজকুমারী, প্রীতি, আজ আমি বাগদাদের পরিদর্শনে না বেরোবো। রাজকুমারী, বেগম পরিষ্কার বলে দিয়েছেন যে বিয়ের আগে আপনি কিছুতেই বাইরে বেরোতে পারবেন না। তুমি বাইরে বেরোলে তোমার গায়ে তো রোদ পড়বে, আর রোদ পড়লে তুমি কালো হয়ে যাবে। আর তুমি যদি কালো হয়ে যাও, তুমি তো জানো না যে বয়স্ক মানুষের মন কত দুর্বল হয়। মহারানী আর তোমার হবু স্বামীর মন ভেঙে যাবে, আর ওনাদের যদি মন ভেঙে যায় তাহলে তো পুরো আমি বাগদাদের বুঝতে মন ভেঙে পারছি। যাবে। আর কিন্তু এখনো আমি একটা কথা বুঝতে পারলাম না। কি? আসলে রাজকুমারী, আশেপাশের লোকজন হয়তো পাল্টে যান, কিন্তু মনে যারা থাকেন তারা এত তাড়াতাড়ি বদলান না। তাহলে তোমার মনের মধ্যে আলাদিন কি আমি করে? তোকে কতবার বলেছি প্রীতি, আমি কালো চোরের নামটা পর্যন্ত শুনতে চাই না। রাজকুমারীর যদি অনুমতি থাকে তাহলে আমি কি ভিতরে আসতে পারি? কে? রাজকুমারী, আমি আপনার দর্জি নাগিনা। ওয়াজিরে আলা আমাকে বলেছেন আপনার আশীর্বাদের জন্য এই জিনিসটা দিতে হবে। হ্যাঁ, আপনি ভেতরে আসতে পারেন। ধন্যবাদ। আকা, এই শহরটা এত জনশূন্য কেন? এরকম মনে হচ্ছে যেন হঠাৎই সব লোক গায়েব হয়ে গেছে। আকা, ওই দেখুন, একটা কঙ্কাল ঝুলছে। আমি বলেছিলাম না আকা, যে যেই এখানে গুপ্তধনের সন্ধানে এসেছে সে জীবিত এখান থেকে ফেরেনি। কিন্তু আমরা যাব, তাও আবার গুপ্তধন নিয়ে। তুমি তোমার জাদু দিয়ে এটা জানো যে আমি তো এটা ভুলেই গেছিলাম যে তুমি শুধু নামমাত্রই জিন, জাদু শক্তি তো তোমার শেষ হয়ে গেছে। জাদু না থাকলেও আমাদের এটা জানতে হবে যে গুপ্তধন কোথায় আছে। আর হ্যাঁ, গুপ্তধন যদি এখানে না পাই তাহলে তোমার যে আমি কি অবস্থা করব। আকা, গুপ্তধন আছে, অবশ্যই আছে। আর আমরা
গুপ্তধন নিয়ে বাগদাদ অবশ্যই ফিরবো। সেইটাই ভালো তোমার জন্যে। আমি বুঝতেই পারছি না শুরুটা কোত্থেকে করব। আকা, ইস, এই কালো কালো মুখ, এই ফর্সা চুল। না না, আমি 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 বলতে চাইছি এই ফর্সা ফর্সা মুখ, এই কালো কালো চুল। রাজকুমারী, সত্যিকারে আপনি দারুণ রকম সুন্দর। আকা, মানে ওয়াজিরে আলা একদম ঠিক কথা বলেন। ওনার তো কপাল খুলে গেছে। আল্লাহ, আপনাকে লাখ লাখ ধন্যবাদ পাত্রী হিসেবে এমন অবলম্বন উপহার। দেখো ওয়াজিরে আলা ওনার হবু স্বামী, ওনাকে দত্তক নিচ্ছে না। আমি বলতে চেয়েছিলাম যৌবনের সাথী। ভুল করে মুখ ফসকে গেছি। দেখো যৌবনের হাতি, হ্যাঁ? মানে বলতে চাইছি যৌবনের সাথী। ও, তুমি না তোমার মুখটা একটু বন্ধ রাখো। আর এই বারবার হাত দিয়ে তুমি মুখ ঢাকছো কেন বলো তো? হ্যাঁ, সাথে আমার দাড়িগুলো না দেখা যায়। কি কি হ্যাঁ, মজা। রাজকুমারী, আমি তো মজা করছিলাম। আসলে কি জানেন, আমারও না আপনার মতো খুব সুন্দরী হওয়ার ইচ্ছা ছিল। এই জন্য আমি একবার নিম হাকিমের কাছে গিয়েছিলাম। উনি ফর্সা আর মিষ্টি নামের একটা মলম দিয়েছিলেন। ওই মলমটা না আমার মাথা ব্যথার কারণ হয়ে গেল। ওটা দিয়ে আমার দাড়ি বেরিয়ে এলো। দেখুন, কাছ থেকে দেখবেন তাহলে বুঝতে পারবেন। দেখুন। ঠিক আছে ঠিক আছে, আপনার জন্য দুঃখিত। ধন্যবাদ। আপনি পোশাকগুলো দেখাতে পারেন। আগে কিন্তু রাজকুমারী, তুমি তো তোমার পোশাক বানিয়েছো এই অনুষ্ঠানটার জন্য, আর সেটাও তোমার পছন্দের রঙের। আর অনুষ্ঠানের আগে পর্যন্ত সেটা তো তৈরি হয়ে যাবে। অপরাধ মার্জনা করবেন রাজকুমারী। ওয়াজিরে আলা এই পোশাকটা আপনাকে খারাপ নজরের থেকে বাঁচানোর জন্য বিশেষ নগিনাকে দিয়ে বানিয়েছে। এটা পড়তে না পড়তেই মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যাবে। আপনার মুখের একটা অংশও দেখা যাবে না। আর আমার তো লজ্জা করছে। আজ বাদে কাল আপনাদের দুজনের ছোট ছোট যে বাচ্চা হবে না, তাদের পিছনে ছুটতে লাফাতে আপনার সুবিধা হবে। না, কাকে খুঁজছো? আকা, তুমি এখনো আবার জাফারের সঙ্গেই নেই তো? আর আমাকে এখানে মারবার জন্য এনেছো? আকা, আমি আপনার বিশ্বাসের যোগ্য নই, কিন্তু সম্ভব হলে এতটাও সন্দেহ করবেন না আমার উপরে। আকা, জানি না কেন এখানে আমার বড় অদ্ভুত লাগছে। এরকম লাগছে যেন কেউ আছে। দেখতে তো পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি। তুমি আর তোমার অদ্ভুত মজা। তোমার সাথে এখানে এসে আমি আমার সময় নষ্ট করছি। আমি এখান থেকে যাচ্ছি। আর তোকে তো আমি... আকা, ঝর্ণা, আপনি ঠান্ডা ঠান্ডা জল পান করুন। ঠান্ডা মস্তিষ্কে ভাবুন যে আমাকে আপনার সাথে রাখা উচিত কি না। চলুন ঝর্ণা। এখন আমার কাছে আর মায়াবী শক্তি নেই। এখন আমি অনুভব করতে পারছি যে সাধারণ মানুষ আমাকে কতটা ভয় পায়। বেচারা। থামো এবার। তোমাকে আমার সঙ্গে নিয়ে এসেছি, তার মানে এইটা নয় যে তুমি আমাকে বোকা বানাবে। তোমার মন এখনো শয়তানের। তোমার এই নাটক করাটা বন্ধ করো। আকা, সিংহ। আঙ্কির জিন, এখন কিন্তু মজা করবার সময় নয়। আমি কিন্তু খুব রেগে আছি। আকা, এও মনে হচ্ছে খুব রেগে আছে। সিংহ, পিছনে পিছনে কি দেখবো? পিছনে। এই চুরি, ডাকাতি, লোভ, ক্ষমতার অপব্যবহার করা। বেগম, আমার এই
প্রথমবার মনে হচ্ছে যে গুল্লু আমারও সন্তান। ও এত কিছু উঠিয়ে নিয়ে চলে এসেছে, শুধু উপরওয়ালা তোমাকে উঠিয়ে নিক। না মানে রুকসার, রুকসার, আরে খাবার আনার জন্য তোমাকে নিমন্ত্রণ পাঠাবো। রুকসার, আরে বৌদি কাকের মতো চেঁচানো বন্ধ করো। হ্যাঁ কি বললে? ও আমি আজই না কবিরাজ মশাইকে বলতে শুনেছিলাম, বেশি চেঁচালে না হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যেতে পারে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু হতে পারে। সত্যি? তাহলে বেগম তুমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবেশী রমজানের কালা মাকে জোরে জোরে ডাকো, জোরে 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 জোরে। আমরা আমরা জরুরি কথা বলছি। রুকসার, যেটা তুমি বলছো সেটা ঠিক। হ্যাঁ বৌদি। তাহলে তো তোমায় এইভাবে ডাকবো, রুকসার, তোমায় খাবার আনার জন্য নিমন্ত্রণ পাঠাবো। হ্যাঁ বৌদি, খাবার তো তৈরি। রুকসার, জামা কাপড় গোছানোর জন্য গুল্লুর বাবাকে বলবো নাকি? আমি করে দিচ্ছি। খাবারের থালা কেন নিলে গুলফাম? বাবা দেখো না, মা আমাকে বকছে। বাবা বলছো? খুব ভালো। এই শোনো, নিজেকে সুন্দরী মনে করে আসলে পেতনি। বৌমার উপর চেঁচানো বন্ধ করো, এটা রুস্তমে বাগদাদের হুকুম, বুঝেছো? আরে সারা, কি সব বলছো? মোচা ছাড়ানো খোসা। বৌমা, তুমি খাবারটা নিয়ে নিয়েছো? এই খাবারগুলো আপনার স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না। আরে বৌমা, আমরা তো সবসময় এই খাবারই খাই। বৌমা, যদি মোষকে খড়ভুসি না দাও তাহলে সিং মারতে শুরু করে দেবে। গোঁতাবো? বাবা তুমি কিছুই জানো না, যদি মা এসব খাবার খায় তাহলে তাহলে সব চুল পড়ে যাবে, তারপর অন্ধ হয়ে যাবে, তারপর তারপর পেটে খুব ব্যথা হবে, তারপর তোমার মাথা ঘুরে যাবে, কোমর ভেঙে যাবে, তারপর একদিন আসবে তুমি আর উঠতে পারবে না, আর আল্লাহ তুমি এমন ভাবে বলছো যেন থালাতে খাবার নয়, মৃত্যু আছে। এরকমটাই ভেবে নাও। মা আমার তোমার জন্য বড্ড চিন্তা হচ্ছে। আমি চাই না আজকে রাতে তোমার শেষ রাত হোক। আল্লাহ। আমি ভাবছি আমার বাবা এত সম্পত্তি নিয়ে আসছে, ওগুলো কাকে দেবে? সেটা আমরা নিয়ে নেব। তুমি এই থালাগুলো নাও। দিয়ে দাও মুটি। কিছু বললে? আমি কোথায় কিছু বলতে পারি, সরল তো। সেটা বটেই, সেটা বৌমা, বটেই। একটা রুটি নিচ্ছি। বাবা তুমি থাকতে চাও নাকি যেতে চাও? থাকতে থাকতে। গুলে গুলফাম, মা আমি ভাবছিলাম যে এই খাবারগুলোর কি হবে। তুমি একদম চিন্তা করো না মা, তোমার সমস্ত কষ্ট আমি সয়ে নেব। এই খাবার আমি খেয়ে নেব। খেয়ে নেবে? Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মহামান্য বাদশার স্বপ্ন পূরণ করার জন্য ধন্যবাদ ওয়াজিরে আলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি রাজকুমারীকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়েছেন। দাঁড়াও মা। ইয়াসমিন, এটা কি ওয়াজিরে আলা? প্রীতি,
আমাদের বিয়ের জন্য খুবই যত্ন করে আপনার জন্য বানিয়েছি। কিছু ভুল করেছি? প্রথমত, আমি কি পরব, কি খাবো, কোথায় যাব, সমস্ত ছোট বড় বিষয়ের সিদ্ধান্ত শুধু আমি নেব। আর দ্বিতীয়ত, বাগদাদের জনগণের কাছে আমি হলাম তাদের আশা, ওয়াজিরে আলা। আর আশার আলো এতটা বিবর্ণ হতে পারে না। আপনাকে আরেকটা কথা বলে রাখি, আপনার সাথে বিবাহ করা আমার বাবার ইচ্ছা ছিল, আমার নয়। আর বাবার ইচ্ছা পূরণের জন্য আমি আপনার জীবন নষ্ট করতে চাই না। আর আপনার যদি এটা মনে হয় যে আমি বিবাহের পর ঘর আর সংসার সামলানোর একজন স্ত্রী হব, তাহলে তার জন্য আমি এখন প্রস্তুত নই, ওয়াজির আলা। আমার জীবনের শুধু একটাই লক্ষ্য, বাগদাদ আর তার জনগণের খুশি, ব্যাস। আমার যা বলার ছিল আপনাকে বলে দিয়েছি, আর এর পরের সিদ্ধান্ত আপনার হাতে। আপনি যদি চান তো বিবাহের জন্য না করতে পারেন, ওয়াজির আলা। বা যেটা জানতো না যে চড়ুইয়ের ডানায় এত জোর। আপনি যদি চান তো বিবাহের জন্য না করতে পারেন, ওয়াজির আলা। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার অভ্যেস আমারও নেই, রাজকুমারী ইয়াসমিন। এই বিবাহের পর আমি আপনার স্বামী নই, বরঞ্চ আপনার সঙ্গী হতে চাই। বাগদাদকে সুন্দর করার জন্য সুলতানা ইয়াসমিনের সমস্ত পদক্ষেপে তার সঙ্গী হতে চাই। আমি এই বিয়ের থেকে কিচ্ছু চাই না। আপনি যা পড়তে চান, যেখানে যেতে চান, যা করতে চান করতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনাকে একটা কথা বলতে চাই, যদি ভবিষ্যতে আপনার কখনো মনে হয় এই সম্পর্কে কোনো ঘাটতি বা এরকম কিছু যেটা আপনার পছন্দ নয়, আমাকে নিশ্চয়ই সেটা জানাবেন। আমি সেই মুহূর্তে এই সম্পর্ক থেকে সরে দাঁড়াবো। ধন্যবাদ। যদি আমার কোনো কথায় আপনার খারাপ লেগে থাকে তাহলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। একদম নিজের বাবার মতো হয়েছে, সেই শক্তি, সেই জেদ। রাজকুমারী, আমি তো আপনাকে সহজ রাস্তা বেছে নেওয়ার সুযোগ দিয়েছিলাম। আমার বেগম হয়ে বাড়িতে থাকতেন, সিংহাসন আমি সামলাতাম। কিন্তু আপনি কঠিন রাস্তাটাই নিজের জন্য বেছে নিয়েছেন। আমি কি করতে পারি? আপনাকে তো ভুগতেই হবে।